গৌরাঙ্গ মহাপ্রভু শচীময়ের রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে আর রাঘব ভবনে সবসময় বিরাজ করেন। এই হচ্ছে রাঘব ভবন, সোদপুরের পানিহাটি রাঘব ভবন। মহাপ্রভু এই বাড়িতে দুইবার এসেছিলেন। মহাপ্রভুর স্বহস্তে রোপণ করা মাধবীলতা গাছ কত উঁচু পাঁচিল ছাড়িয়েও বাইরের দিকে বেরিয়ে এসছে। এই হলো সোদপুর পানিহাটির ফেরিঘাট, আর ওই পারটা হচ্ছে কোন্নগর ফেরিঘাট। কোন্নগর স্টেশন থেকে নেমে ফেরিঘাটে এসে ওখান থেকে খেয়া পার হলে এপারে চলে আসতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আমি আবার এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এখন এসেছি পানিহাটিতে, সোদপুর পানিহাটি। কেন পানিহাটিতে এসেছি? এখানে এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে চলছে দণ্ড মহোৎসব বা চিরাদই মেলার উৎসব। এই বছর 509 বছর পদার্পণ করলো। বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসেন এই চিরাদই মেলা উৎসবে অংশগ্রহণ করার জন্য। এটা পানিহাটির একটা তীর্থস্থান বলতে গেলেই। কিসের দণ্ডকে কেন্দ্র করে এই মেলা হয় আর কেই বা দিয়েছিল, কাকে দিয়েছিল, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এই দণ্ড মহোৎসবে মানে এই মেলাতে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীজি, এমনকি রবীন্দ্রনাথের মতন বিখ্যাত মনীষীরাও এসেছিলেন অংশগ্রহণ করবার জন্য। শুধু তাই নয়, এখনও পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসেন জমায়েত হওয়ার জন্য। সামনেই দেখো ইন্ডিকেশন করে দিয়েছে রাঘব ভবন এই দিকে। ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর একজন একনিষ্ঠ পার্ষদ রাঘব দাস গোস্বামী। পানিহাটিতে এখানেই থাকেন। আজকে শুরুই করবো আমি এই রাঘব ভবন থেকে। কত ভক্তরা আসছেন এখানে। এই যে রাঘব ভবনের প্রবেশদ্বার কত সুন্দর করে সাজিয়েছে। চলুন ভিতরে যাই। মহাপ্রভু রাঘব পণ্ডিতকে এতটাই ভালোবাসতেন যে তিনি নিজের মুখে বলেছেন যে তিনি শচীময়ের রন্ধনে, শ্রীবাসের অঙ্গনে এবং নিত্যানন্দের নর্তনে এবং রাঘব ভবনে বিরাজ করেন। মহাপ্রভু স্বয়ং এখানে দুবার এসেছিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভু অনেকবার এসেছিলেন। একবার এসে বেশ কয়েক মাস এখানে ছিলেন। রঘুনাথ পণ্ডিত যেই বিগ্রহ সেবা করতেন, শ্রী রাধা মদন মোহনজি, সেই বিগ্রহে আজও অবধি সেবা চলছে। আপনারা দর্শন করুন। এবং এর পাশে আছে নিত্যানন্দ মহাপ্রভু ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। কারণ নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ এখানে অনেকবার এসেছিলেন। রাঘব পণ্ডিতের টোল এবং সাধন ক্ষেত্র ছিল, তিনি এখানে পার করছেন। এবং পরবর্তীকালে উনি যখন চলে যান, মহাপ্রভু ওনাকে এখানে সমাধিস্থ করেছেন এবং মাধবীলতা গাছ নিজের হাতে রোপণ করেছিলেন। সেইটা মাধবী কুঞ্জ রূপে পরিণত হয়েছে। এখানে আসলে মহাপ্রভুর উপস্থিতি উপলব্ধি করতে পারবেন আপনি নিজে। 509 বছর আগে কথিত আছে এই রাঘব ভবন থেকেই রাঘব পণ্ডিতের বোন দয়মন্তী মহাপ্রভুর জন্য বিভিন্ন রকম রান্না আয়োজন করে ঝুড়িতে করে প্রত্যেক বছর পুরীধামে পাঠাতেন, যেটা রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ। আজও অবধি সেই জিনিসটা চলে। তোমরা যদি কেউ চাও তাহলে মহাপ্রভুর ভোগের জন্য কিছু রান্না করে এই রাঘব ভবনে যোগাযোগ করলে রথের সময় এখান থেকে যে রাঘবের ঝালি যায় তার সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারো। আগামী 22শে জুন এই ঝালি যাবে এখান থেকে। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে, থেকে দেখে নিতে পারবে। ভবন থেকে বেরিয়ে চলে এলাম পানিহাটি ফেরিঘাটের কাছে। এই হচ্ছে সোদপুর পানিহাটি ফেরিঘাট। এখান থেকে ওই পারটা হচ্ছে কোন্নগর।
যারা হুগলি জেলার দিক দিয়ে আসবেন, হাওড়া দিয়ে আসবেন, কন্যাকুমারী স্টেশন থেকে নেমে ফেরিঘাট দিয়ে এসে খেয়া পার হলেই এপারে সরাসরি চলে আসতে পারবেন সেই পানিহাটি। এছাড়া হাওড়া দিক দিয়েও অনেক বাস আসছে এখানে। শিয়ালদা দিয়ে আসলে শিয়ালদা নর্থ সেকশন থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসবেন সোদপুর স্টেশন। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন টোটো বা অটো যা হোক ধরে আপনি মাত্র 10 টাকার বিনিময়ে চলে আসবেন পানিহাটি ফেরিঘাট। আমিও ওই রাস্তা দিয়েই এলাম, ওই অটোতে করে যাচ্ছি পানিহাটি ফেরিঘাট। এখানেই হাঁটা পথে সমস্ত কিছু আপনি দর্শন করতে পারবেন। দূরে ওই যে দেখুন কন্যাগড় ফেরিঘাট দেখা যাচ্ছে, এপার থেকে ওই পার। এই সেই পুরনো বট গাছ, 800 বছরের উপরে হয়ে গেছে বয়স। কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই গাছকে কেন্দ্র করে। নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু কত লীলা করে গেছেন। শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, এনাদেরও পদস্পর্শ ছিল এই এরিয়াতে। পাশেই কীর্তন চলছে, সকাল থেকেই চলছে। ওইখানেও ভোগ প্রসাদ পাবো, আমরা যাব, সমস্ত কিছু দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে একটা সুন্দর শিব মন্দির, ছোট্টখাটের মধ্যে হলেও নাম কিন্তু জটিলেশ্বর মন্দির। অনেক জটিল সমস্যা এখানে এলে সমাধান হয়ে যাবে। জটিলেশ্বর মন্দির। তোমরা দেখছো এখন পানিহাটি দণ্ড মহোৎসবতলা মহাপ্রভুর শ্রী মন্দির। এই মন্দিরে মহাপ্রভুর ষড়ভুজ দর্শন হবে। রামচন্দ্র, তারপরে এবং ত্রেতা যুগে কৃষ্ণ এবং কলিযুগের স্বয়ং চৈতন্য মহাপ্রভু ষষ্ঠ। আর এই যে ধুতি পরে বসে আছেন রাঘব দাস গোস্বামী, মহাপ্রভুর একনিষ্ঠ পার্শ্বদ। সঙ্গে রয়েছেন রাধা মাধব রয়েছেন এবং নিচে ওনার আরও অনেক পার্শ্বদগণ রয়েছেন ওখানে। আর এই বট গাছের নিচে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ দেখছেন। এইটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ বলতে পারেন। তার কারণ হচ্ছে এইখান থেকেই মহাপ্রভু নিত্যানন্দ রাঘব পণ্ডিতকে দণ্ড দিয়েছিল। কি সেই দণ্ড, কেনই বা দিয়েছিলেন, চলুন একটু আলোচনা করা যাক। আজ থেকে 509 বছর আগে, অর্থাৎ 1516 সাল, ইংরাজি 1516 সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশ তিথিতে নিত্যানন্দ মহাপ্রভু তার পার্শ্বদগণকে নিয়ে হরিনাম প্রচারে বেরিয়েছিলেন এবং ক্লান্ত হয়ে এই বটগাছের নিচে বিশ্রাম করছিলেন। এমন সময় রঘুনাথ দাস গোস্বামী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং দূর থেকে নিত্যানন্দ মহাপ্রভুর রূপের আলোক ছটা, এত উজ্জ্বল আলোক ছটা দেখে উনি ঘাবড়ে গিয়েছিলেন। ভাবছিলেন উনি সামনে যাবেন কিভাবে, নিজে একদিন জীর্ণ অবস্থা থাকাকালীন। তো সেই জন্য উনি কী করেছেন, দূরে থেকে নমস্কার করে চলে যাচ্ছিলেন। এইটা নিত্যানন্দের পার্শ্বদগণের মধ্যে কেউ একজন দেখেছেন। দেখে মহাপ্রভুকে যখন বললেন, তখন মহাপ্রভু ওনাকে ডেকে বললেন, ওহে রাঘব, কাছে এসো, আজকে তোমার দণ্ড দেবো, চোরের মতো চলে যাচ্ছ কেন? এখানে যত ভক্তগণ আছে সবাইকে দই চিরা ভক্ষণ করাও, এটাই তোমার আজকে শাস্তি হবে। এবং এই শাস্তি রাঘব পণ্ডিত, এই যে রাঘব পণ্ডিত দেখুন, এই শাস্তি উনি মাথা পেতে নিয়ে, হাসি মুখে মাথা পেতে নিয়েছেন। আগামীকাল 9 জুন হচ্ছে সেই জ্যৈষ্ঠ ত্রয়োদশী দিন, দণ্ড মহোৎসবের দিন। সেই দিন এই জন্য প্রত্যেক বছরই এই দিনকে কত ভক্তরা এখানে অলরেডি চলে এসছেন, এখানে আজকে বিশ্রাম করছেন, কালকে অংশগ্রহণ করবেন বলে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই সুযোগে আমি বটবৃক্ষটা একবার প্রদক্ষিণ করে নিলাম। 1858 থেকে 1885 সাল পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেক বছর এখানে আসতেন এবং এই সেন বাড়িতে থাকতেন, মনু সেন, এবং এখানে রাধাকৃষ্ণের পূজাই করা হতো। 1885 সালে যখন রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন, তখন সঙ্গে করে স্বামী বিবেকানন্দ এবং আরও শিষ্যগণদেরকে, যেমন গিরিশ ঘোষ, মহেন্দ্রনাথ দত্ত, এরকম আরও 26 জন শিষ্যদেরকে উনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন।
ওনারা দক্ষিণেশ্বরে এসে জমায়েত হয়েছিলেন। প্রথমে সেখান থেকে নৌকা করে এসেছিলেন এই পানিহাটিতে সেন বাড়িতে, এবং এখান থেকে নগর কীর্তন করে রাঘব পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন। এই সেন বাড়িতেই রয়েছেন রূপানন্দজি মহারাজের বিগ্রহ, রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, আর রয়েছে স্বামী বিবেকানন্দ, মা সারদামণি, পাশে রয়েছে কালীমা, সুন্দর সাজিয়ে। এবার আসছি কীর্তন আনন্দে অংশগ্রহণ করবার জন্য। ভোগারতি কীর্তন হচ্ছেন এখন। কত ভিড় হয়েছে, সামনে গিয়ে দর্শন করানোর জন্য করা যাচ্ছে না। ভক্তগৃহে করয়া গো মন ভক্তগৃহে করয়া ভজপতি প্রভু লয়ে সীতানাথ করিলেন গমন, প্রভু লয়ে সীতানাথ করিলেন অদ্বৈত গৃহিণী শান্তিপুর নারী, অদ্বৈত গৃহিণী শান্তিপুর নারী ধরি করে ভগবতী ভোগারতি কীর্তনের পর এবার প্রসাদ গ্রহণের পালা। চলে এলাম, ভিড় ঠেলে ঠেলে প্রসাদ গ্রহণ করলাম। অনেক রকম পদ রয়েছে, প্রায় 8-9 রকম পদ ছিল। অন্নভোগ ছিল, শাক ভাজা, ডাল, তেঁতুর ডাল, আবার লাউর ডাল, মুগ ডাল ছিল, তারপরে সোয়াবিনের রসা, পনিরের রসা, আমের চাটনি, মিষ্টান্ন, আরও কত কিছু। এবছর এই মেলা 5 দিন যাবৎ চলছে। আজকে চতুর্থ দিন। প্রথম দিন ছিল গঙ্গা আহ্বান, এখানে লঞ্চে করে ভক্তদের এবং প্রভুকে সঙ্গে করে নিয়ে নৌকা ভ্রমণ করে ঘোরা হয়েছিল কীর্তন সহযোগে। আজকে সারাদিন পালা কীর্তন, তারপর লোকগীতি, বাউল কীর্তন সব চলবে, প্রসাদ গ্রহণ চলবে, এবং আগামীকাল হচ্ছে মেন উৎসব চিরা দই মেলা। আগত সমস্ত ভক্তরা দই চিরা, দুধ চিরা, ফল ফলাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এসে আগে প্রভুর এখানে ভোগ দেবে। ভোগ দেওয়ানোর পর সেই প্রসাদ সমস্ত ভক্তবৃন্দের মধ্যে বিলি করে দেওয়া হবে। সেই দণ্ড মহোৎসব আজও অবধি চলে আসছে 509 বছর ধরে। ভোগারতি কীর্তনের সময় প্রচণ্ড ভিড় ছিল। তাছাড়া যেহেতু ভোগারতি কীর্তন চলছিল সেই জন্য ঢাকা দেওয়া ছিল, দর্শন করাতে পারিনি। তো এখন আপনারা দর্শন করে নিতে পারেন। খুব সুন্দর এই বিগ্রহ। জয় শ্রী রাধা মাধব, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় নিত্যানন্দ মহাপ্রভু। এখন মঞ্চে লোকগীতি অনুষ্ঠান চলছে, এরপরে বাউল গীতি চলবে। আপনারা শুনতে থাকুন।
একটু পিছন দিকে পিছিয়ে আসেন, একটু পিছন দিকে পিছিয়ে আসেন, পরে লোক ছেড়ে আসেন, একটু পিছন দিকে পিছিয়ে আসেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই মেলা চলাকালীন প্রসাদ বিতরণ সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে, বিনামূল্যে। কিন্তু সারা বছরই যে এখানে অনুষ্ঠান চলতে থাকে, যে কোনো সময়তে আসলে আপনারা হয় ইস্কন মন্দিরের পাশেই রয়েছে ইস্কন মন্দির, আর তা না হলে রাঘব ভবনে গিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। কুপন মূল্য মাত্র 70 টাকা করে নেয়। নিচে ডেসক্রিপশন বক্সে 2 জায়গারই ফোন নাম্বার আমি দিয়ে। এখানে দেখুন বাড়িতে ঠাকুর ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা কিনতে পারবেন, আসন থেকে আরম্ভ করে। এছাড়া গলার তুলসী মালা, জপের মালা, ব্যাগের থলি ইত্যাদি এগুলো আপনি পেয়ে যাবেন। আর সামনেই এগোলেই হচ্ছে ইস্কন, পানিহাটি ইস্কন। আর ইস্কনের গেটের সামনে একটা বড় বিল্ডিংয়ের নিচে, গৌরাঙ্গ অ্যাপার্টমেন্টের নিচে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন। এখানে নিরামিষ যাবতীয় লিস্ট যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব নিরামিষ খাবার, এবং এটা ইস্কনেরই আন্ডারে চলছে। ইস্কনের ভোগের কুপন যদি না পান তাহলে আপনারা এখান থেকেও আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবার ইস্কন মন্দিরের ভিতরে ঢুকলাম। ভিতরেও প্রসাদের কুপন নেওয়ার জন্য আলাদা করে স্টল দেওয়া আছে, এখান থেকে প্রসাদ নিতে পারবেন। এবং ভিতরে একটা বড় একটা স্টলও রয়েছে। এইখান দিয়ে দেখুন সামনে কীর্তন প্রাঙ্গণ, কত ভক্তরা রয়েছে। এবছর এদের ডেকোরেশন যেরকম। এবং এখানে একটা জগদ্ধাত্রী মন্দিরও রয়েছে এখানে ছোট্ট করে। এই যে স্টলটা দেখা যাচ্ছে, এই স্টলের পিছনে একটা ওয়াশরুম রয়েছে ইস্কনেরই। এখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ইস্কন মন্দিরে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন অন্নপ্রাশন, পৈতে বা জন্মদিন, কিংবা ধরুন কারো বাবা মার শ্রাদ্ধ বা বাৎসরিক কাজ ইত্যাদি বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো, এখানে যোগাযোগ করে অনুষ্ঠানগুলো করাতে পারেন। সেই ফোন নাম্বার নিচে আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এই পানিহাটির পূর্ণভূমিতে এই দণ্ড মহোৎসবতলা ছাড়া আরও অনেক কিছু দেখবার মতন রয়েছে, যেমন অনুকূল ঠাকুরের আশ্রম, সাই বাবার মন্দির এবং প্রাচীনতম আনন্দময়ী কালী মন্দির। সব কিছু একটা ভিডিওতে তুলে দেখানো সম্ভব না, কিন্তু আপনারা যখনই আসবেন এই জায়গাগুলো ঘুরে যেতে ভুলবেন না কিন্তু। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে বা আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, তার কারণ আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে এই কাজের জন্য অনেক মোটিভেশন বাড়িয়ে দেয়। তো আর যারা নতুন দেখছেন চ্যানেলে, ভিডিওটা দেখেই চলে যাবেন না, আশা করবো একটা সাবস্ক্রাইব করে যাবেন, করে সঙ্গে থাকবেন। আর পাশে বেল আইকনটা অন করে দিলে তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সরাসরি নোটিফিকেশান চলে আসবে। এই আশা রেখে সকলের সুস্থ কামনা করে আজকের দিনের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে। ও হ্যাঁ, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে বাড়ির বয়স্ক বা গুরুজনদেরকে।